স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছে আমি আকাশ ইহসান। যুব সমাজকে চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। শাহলি জয়ের রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে ভিডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুব সমাজের আত্মকর্মসংস্থান তাদের স্বাবলম্বী হওয়ার শ্রেষ্ঠ উপায়। কোনো ছেলে মেয়ে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে সে পয়সা পেতে পারে। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। সেখানেও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা যায় এবং সেখানে মাছ এবং মৎস্যজাত যে কোনো পণ্য সেগুলি প্রক্রিয়াজাত করতে পারে, বাজারজাত করতে পারে, সেই সুযোগটাও সৃষ্টি হচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মৎস্যজীবী আমাদের এই প্রতিষ্ঠানকে বলবো যে আপনাদের নিজেদেরও এই সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো, এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। যুব সমাজের জন্য আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যেখানে কোনো জামানত ছাড়াও ঋণ নেওয়া যেতে পারে এবং সেই ঋণ নিয়ে যে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে, কাজ করতে পারবে। বাংলাদেশ নদী নালা খাল বিলের দেশ। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে, জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্ব দরবারে দাঁড়াবে মাথা উঁচু করে। এই লক্ষ্য পূরণেই কাজ করছে সরকার। আমরা পৃথিবীতে এখন 1 নাম্বার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ফুরিয়ে আসছে করোনার টিকা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। কিছু কিছু স্থানে চলছে সীমিত পরিসরে। কুষ্টিয়ায় দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি আছে 22,000 মানুষের। টিকা সংকটে 1 সপ্তাহ বন্ধ থাকার পর মাত্র 2,000 টিকা নিয়ে আজ আবারও শুরু হয়েছে দ্বিতীয় ডোজের কার্যক্রম। সদর থানার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম থাকায় বিশৃঙ্খলা হতে পারে, এই আশঙ্কা কেন্দ্রে পুলিশ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন। বিদেশে মাদক পাচারের অন্যতম রুট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। করোনাকালীন 2020-21 সালে উদ্বেগজনক হারে এয়ারপোর্ট হয়ে বিদেশে পাচার হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কৌশল বদলে এখন ডাক বিভাগের মাধ্যমে মাদক পাচার করছে পাচারকারীরা, যেগুলো মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে দিচ্ছে ইউরোপ পর্যন্ত। শাহজালাল বিমানবন্দরের পাশাপাশি বিদেশের এয়ারপোর্টেও ধরা পড়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া মাদক। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মাদক পাচারে বিমানবন্দরের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনামও। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্ট। মিয়ানমার ভারত থেকে পাচার হয়ে আসা মাদকের আগ্রাসী রূপ ঠেকাতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল সবসময়। কিন্তু যে মাদকের দাম সোনাকেও টেক্কা দেয়, সেখানে পাচারকারীরা হয়ে ওঠেন আরো মরিয়া। দেশের গণ্ডি পেরিয়ে এই মাদক পাচার হচ্ছে শাহজালাল বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, 2016 সাল থেকে শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছে বেশ কয়েকটি মাদকের চালান, যা করোনাকালেও উদ্বেগজনক হারে বেড়েছে। এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ চালান ধরা পড়ছে, যেমন কোকেনও ধরেছি, এটা বোধহয় 16-17 দিকে ফরেনার ধরেছি। এই চালানগুলো ধরা পড়লো সেটা মিডল ইস্টে, ইউএসএ এবং ইউরোপের কয়েকটা দেশে বহু চালান ধরা পড়ছে। তবে ইদানিং 2020 থেকে 21 সালে বেশি ধরা পড়ছে, এটা মুভমেন্টটা এদিকে বাড়ছে।
শুধু মাদকই নয়, ইয়াবা তৈরির কাঁচামাল, এমফিটামিন ও সিডোএফিড্রিনও পাচার করা হচ্ছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে। গত বছরের নভেম্বরে দেশ থেকে পাচার হওয়া 27 কার্টন সিডোএফিড্রিন অস্ট্রেলিয়া ধরা পড়লে তৈরি হয় চাঞ্চল্য। অনুসন্ধানে উঠে আসে এসব কাঁচামাল মিটফুডের কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে আনছেন ভারত থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে এই পাচারকারীদের প্রশ্রয়দাতা কয়েকজন প্রভাবশালীর নামও। চালানগুলো ধরা হচ্ছে সেগুলো আসলে পুরো চালানের যেগুলো পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে তার মাত্র 10%। ইন্টারন্যাশনাল এবং আমাদের লোকাল ডোমেস্টিক এয়ারপোর্টগুলো সেগুলোকে ব্যবহার করে যেভাবে ড্রাগস পাচার হয়ে যাচ্ছে সেটা আসলে এক ধরনের অশনি সংকেত। পোস্ট অফিসগুলোতে আমি যতদূর জানছি সেখানে কোনো ন্যাশনাল আইডি বা অন্যান্য কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নাই, শুধু একটা পেপার ডিক্লারেশন দিয়ে তারা বুকিং দিয়ে দেয়, যার কারণে তারা এই জিনিসটা বেছে নিয়েছে। এখন এয়ারপোর্টে স্ক্যানার বসানোর কথা চিন্তা করছি, প্রপারলি আমরা ডিটেকশন করতে হয়। শুধু বিদেশ থেকে মাদক পাচার নয়, দেশের অভ্যন্তরেও মাদক পাচারে ব্যবহার হয় বিমান। এভাবে মাদক পাচারে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এয়ারপোর্টগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে আসলে ইয়াবা পাচার হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার যে বাহিনী সেটার কার্যকারিতা নিয়ে বা তাদের কাজ নিয়ে প্রশ্ন তো অবশ্যই তোলে, এবং একই সাথে বাংলাদেশের যে ইমেজ সেটা কিন্তু আসলে নষ্ট হয়। বিমানবন্দর দিয়ে মাদক পাচার ঠেকাতে মাদক স্ক্যানিং ব্যবস্থা আরও উন্নত করার প্রক্রিয়া চলছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভিসার মেয়াদ যখন একেবারে শেষ পর্যায়ে তখন সৌদি গিয়ে ব্যক্তিগত খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ঘোষণায় চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসীরা। তাদের অভিযোগ, অর্থনৈতিক দুরবস্থা তো রয়েছেই, তার সাথে সময় মতো হোটেল বুকিং দিতে না পারলে বাতিল করা হচ্ছে টিকিট। এতে বেশিরভাগ শ্রমজীবী প্রবাসীদের গুনতে হচ্ছে বাড়তি 1 থেকে 1.5 লাখ টাকা। শেষ মুহূর্তে যেতে পারবে কিনা সে শঙ্কা তো রয়েছেই। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। শনিবার ভোর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে দীর্ঘ লাইন। করোনাকালীন ছুটিতে আসা এসব প্রবাসীদের বেশিরভাগেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকায় কর্মস্থলে ফিরতে সবারই রয়েছে তাড়া, কিন্তু ভোগান্তি যেন পিছুই ছাড়ে না শ্রমজীবী এসব মানুষের। করোনার কারণে সম্প্রতি সৌদি সরকার ঘোষিত ব্যক্তিগত খরচে হোটেলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করাই এখন এসব মানুষের বড় সমস্যা। কারণ এদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকায় টিকিট কেটেও হোটেল বুকিং না থাকায় টিকিট পরিবর্তন করতে হচ্ছে। যে আমি আজকে নতুন যাইতেছি, আমি 20 তারিখে ফ্লাইট ছিল, ওটা আমার ক্যান্সেল হয়েছে। এখন পুনরায় বলছে অফিসে যোগাযোগ করার জন্য, পরশুদিন আসছি, পাই নাই, কালকে আসছি, আমার সিরিয়াল লিখছে, পরবর্তীতে আজকে বলছে আসার জন্য করোনা টেস্ট না থাকার কারণে আমি কালকে মিস করছি। আজকে রাত 12:30 থেকে ফ্লাইট, বুঝছেন, এখন ভিতরে ঢুকছে, এখন একজন এক সিস্টেম, এখন অনেকক্ষণ বসে রয়েছি, দাঁড়া রয়েছি, এখন কোনোখানে হইতেছে না। এদিকে বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেল বুকিং দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স, কিন্তু যারা আগে থেকে অনির্ধারিত হোটেলে বুকিং দিয়েছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। তাদের ফ্লাইট 2টার দিকে 22 তারিখ, তারা সকাল 9টার দিকে এয়ারপোর্ট অপেক্ষা করার জন্য এই জায়গায় তারা হোটেল বুকিং নেবে। আমরা অনলাইনে চেক করে দেখি 21, 22, 23, এটা আপনার অনলাইনে কোনো বুকিং পাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে এটা কোনো বুকিং করতে পারতাছি না। এখনো হোটেল তো বুক হয়েছে না, হোটেল না বুক হইলে যাওয়া সম্ভব না। সকাল 8টা বাজে আসছি, এখন পর্যন্ত কোনো শিওর নেই, কি করবো আমরা। এদিকে দীর্ঘ অপেক্ষার পর সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টার কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এসব যাত্রীরা। ওনারা কোনো শৃঙ্খলাভাবে করতেছে না, লোকজনগুলো অন্য জড়া করতেছে, ঠিক আছে। আমার বাল বাচ্চার রিজিক আমার রিজিক, এখন সৌদি সরকার যেটা সিদ্ধান্ত দিচ্ছে এটা মানে নিতে হবে, তবে আমি আমার দেশে কোনো এটা পাইতেছি না। শনিবার দুপুর পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের 3টি ফ্লাইটে যাত্রীরা সৌদি গিয়েছেন, যাদের সবারই থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল, তারা এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গণমাধ্যম মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল, ক্ষমতায় থাকতে তারা এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে, তাদের কোনো অপকর্ম বাংলাদেশে সফল হবে না।
দেশজুড়ে তীব্র গরমে অস্থির জনজীবন। জ্যৈষ্ঠের এই আবহাওয়ায় খেটে খাওয়া মানুষের হাঁসফাঁস বাড়ছে। রোদে পুড়ে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আছে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। আবহাওয়া কর্মকর্তারা বলছেন 1 সপ্তাহ এই অবস্থা চলতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বুধবার নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। শুরু হচ্ছে সেই প্রস্তুতিও। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র গরমে যশোরের মানুষ না পারতে ঘর থেকে বের হচ্ছেন না। গেল কয়েকদিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা যেন আরও বেড়েছে। খেটে খাওয়া মানুষ সংসারের খরচ মেটাতে কাজে যোগ দিচ্ছেন, তবে স্বাভাবিক সময়ের মতো হচ্ছে না কোনো কিছুই। আবহাওয়া অফিস সূত্রে জানা যায় ৩-৪ দিন ধরে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রচণ্ড গরম হয়। যশোরে তো আগে এরকম গরম পড়িনি, এখন যেরকম গরম পড়তেছে। ওদের জন্য আমরা কাজ করতে বাইরে হতে পারছি না, প্লাস নিজেদের যে কাজগুলো সেগুলো বাসায় থেকেও করা যাচ্ছে না। করোনা পরিস্থিতিতে এমনিই মানুষ অস্বাভাবিক অবস্থায় আছে, চলাফেরা করতে পারছি না, ঘরের বাইরে বেরোতে পারছি না। গরমের জন্য আমরা খুবই অতিষ্ঠ হয়ে উঠেছি। গরমে তো কষ্ট হচ্ছে, গাড়ি চালাতে পারছি না। খুলনা অঞ্চলের অপর জেলা চুয়াডাঙ্গায়ও স্বস্তি নেই। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে। এই অবস্থায় দৈনন্দিন কাজ কষ্টকর হচ্ছে বলে জানান সাধারণ মানুষ। এছাড়া বাড়িতে থাকা নারীরাও নানা সমস্যায় পড়ছেন গরমের কারণে। মাঠে কাজ করা খুব কষ্ট। মাঠে যেমন আজ যখন শহরে আসলাম, শহরে দেখি শহরেও তো সেই একই অবস্থা। গরম পড়ছে, ব্যবসা এবং আমরা যারা কর্মরত এমন করে খাই, খুবই কষ্ট। প্রতিষ্ঠা এত কষ্ট হইতে ভয় কষ্ট। সপ্তাহখানেকের মধ্যে একটি ঝড়ের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তার আগে তাপমাত্রা কমার আশা নেই। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলোয় আগে থেকেই সতর্কতা জারি ও ত্রাণ কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। যশোর চুয়াডাঙ্গার মতো দেশের উত্তর ও মধ্যভাগেও তাপমাত্রা বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বোরো ধানের ভরা মৌসুমেও কমছে না সরু চালের দাম। কুষ্টিয়ায় খুচরা বাজার বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। ধানের দাম বেশি থাকায় চালের দাম আর নামবে না বলছেন ব্যবসায়ীরা। তবে ঠিকমতো বাজার মনিটরিং করা গেলে বৃহৎ চালকল মালিকদের সিন্ডিকেট ভেঙে চাল ও কৃষকের ধানের দামের সমন্বয় ঘটানো সম্ভব বলছেন সংশ্লিষ্ট সব পক্ষ। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়া শহরের পৌর বাজার সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। বড় ধান কাটা শেষ হতে চলেছে। এই ভরা মৌসুমে চালের এমন দাম অপ্রত্যাশিত বলছেন ক্রেতারা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মূল দুশ্চিন্তা এখন এই চাল কেনা নিয়ে। যে 8-10 জন মেম্বার থাকে, সেখানে যদি তার দিনে দেখা গেল তারা তো 3 বেলায় ভাত খায় বলতে গেলে। 3 বেলায় ভাত খেলে আপনার মোটামুটি দাম 4 কেজি চাল লাগলে ততক্ষণে 200 টাকা বা 250 টাকা চলে যায়। মিনিকেট বিক্রি করছি 56 টাকা কেজি, আর কাজল লতাটা বিক্রি করছি 50-51 টাকা কেজি। কেন এমন দাম? এ প্রশ্নের উত্তর খুঁজতে কুষ্টিয়ার খাজানগরে দেশের দ্বিতীয় বৃহত্তম ধান চালের মোকামে নতুন ধানে চালু হয়েছে এখানকার 4 শতাধিক চাল কল। মিল মালিকরা বলেছেন মৌসুমের শুরুতেই সরু ধানের মন 1150 টাকার উপরে। এ কারণে মিলগেটে এখন চাল বিক্রি করতে হচ্ছে 51 থেকে 52 টাকা কেজি। যেই মিনিকেট ধানগুলা আমরা 1000 নিচে কেনাকাটা করেছি, সেই ধানগুলো এবার 1200 টাকা কেনাকাটা করছি। তাহলে কিন্তু গত বছরের তুলনায় এই বছরে 200 থেকে 300 টাকা প্রথমে স্টার্টিংয়ে হলো ধানের বাজার বেশি। তো সেই হিসাবে গত বছরের তুলনাতে এই বছরে চাউলের বাজার কমবে না। তবে মিল মালিকদের কেউ কেউ বলেছেন এ পরিস্থিতির মধ্যেও সরকারি মনিটরিং থাকলে চালের দর কমানো সম্ভব। আমরা সবাই যদি এক মাসের ধান মজুত করে রাখতে যাই, সেই ক্ষেত্রে অনেক ধানের প্রয়োজন প্রতিদিন মিল গেটে। এটা আপনাকে সরকারকেই হলো বাজার মনিটরিং করতে হবে। বাজার কর্মকর্তা অবশ্য বলেছেন নিয়মিত মনিটরিং করার কথা। যদি কোনো অসাধু ব্যবসায়ী বা কোনো মহল কোনো কৃত্রিম সংকট সৃষ্টি বা কোনো কারণে বাজার বৃদ্ধি করার চেষ্টা করে বা অতি মুনাফা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু ছোট ও মাঝারি মিল মালিকরা জানান কয়েকজন বৃহৎ মিল মালিকের সিন্ডিকেট ধান চাল দুটোরই দর নিয়ন্ত্রণ করে। চালের দাম বেড়ে গেলে তখন ভূমিকায় আসে প্রশাসন। শুধু সংকটের সময় নয়, সারা বছর শক্তভাবে নিরবচ্ছিন্নভাবে যদি মনিটরিং করা যায় তাহলে এই খাজানগরের সব মিলগুলোতে চালের দাম বাড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।
বরিশালের আমানতগঞ্জে খাল থেকে উদ্ধার হওয়া শিশুকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্বজনদের। বৃহস্পতিবার রাতে ফুচকা খেতে বাড়ি থেকে বের হয় ওই শিশু। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর পলাশপুরের আব্দুল করিম আইডিয়াল স্কুলের ২য় শ্রেণীর ছাত্র ছিল সবুজ বৈদ্য। শহরের ৬ নম্বর ওয়ার্ডের শিশু পার্ক কলোনিতে মা ও সৎ বাবার সঙ্গে থাকত সে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার কাছাকাছি সময়ে ফুচকা খেতে একাই বাড়ি থেকে বের হয় সবুজ। কালকে দেখছি খালি দুপুর মনে হয় ১টার আজানের সময় দেখছি ঘুমটি উড়ে। খুব ভালো ছিল। এমনি দেখতেছি তো মানে পেটে বেশি পানি আছে আর মানে নাক মুখ দিয়ে রক্ত বের হয়। আর কোনো আমরা আঘাত মারবে না, সিআইডি হিসাবে বইলে গেল যে গেরির বলে ভাঙ্গা। আমার ছেলে জনকে মারি হেলাইছি, পোলা পানে মারি হেলাইছি আমার পোলার, আমার যেটু সন্দেহ হয়। সেই রাত্রেই থানায় জানায় স্বজনরা। পরে শুক্রবার সকালে সাধারণ ডায়েরি করা হয়। ওই দিন দুপুরে আমানতগঞ্জের খাল থেকে সবুজের লাশ উদ্ধার করে পুলিশ, পাঠায় ময়না তদন্তের জন্য। শিশুটির মায়ের দাবি, তার সাঁতার জানা ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্ঘটনাজনিত হলে কিভাবে দুর্ঘটনা হতে পারে এবং হত্যা হলে কেন হত্যা হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখছি। আশা করি আমরা শীঘ্রই এই বিষয়ে একটি তদন্ত সাপেক্ষে আমরা একটি ভালো রেজাল্ট দিতে পারব। প্রাথমিক সুরত হালে অবশ্য বাহ্যিক আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তারা বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত শুরু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের লিকেজের আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন আলম মিয়া, মেহেদি বশির, হেপেন চাকমা ও নাজিম। প্রতিষ্ঠানের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে কারখানার উৎপাদন বন্ধ থাকে। এতে ভোরে কারখানায় RMS রুমের গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার নৈশ প্রহরী সহ শ্রমিক সহ আগুন নেভাতে গেলে ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১০ জন। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাল বোঝাই ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। শনিবার সকাল 10টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ সাজিব এবং আতিকুর রহমান। পুলিশ জানায়, ভোরে রংপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলপুর এলাকায় মহাসড়কের ওপর উল্টে পড়লে এই হতাহতের ঘটনাটি ঘটে। এদিকে সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। নিহতরা হলেন তিতাস উপজেলার গোপালপুর ইউনিয়নের হুমায়ুন ও ফারুক হোসেন। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। খেলাপির ঋণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে সরকার। আইন সংশোধন করে শাস্তির বিধানের পাশাপাশি সামাজিকভাবে খেলাপিদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি আইনে মামলা, বিদেশ যেতে নিষেধাজ্ঞার পাশাপাশি খেলাপিরা থাকতে পারবেন না কোনো রাজনৈতিক পদেও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘোষণা শুধু কাগজে কলমে না রেখে খেলাপি সমস্যার গোড়ায় হাত দিতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। বাড়ছে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা, ব্যবসা সম্প্রসারণে বাড়ছে ঋণ বিতরণও। তবে দুশ্চিন্তার সবচেয়ে বড় নাম খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2020 সাল শেষে ব্যাংক খাতে মোট অনাদায়ী ঋণ বা খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 7.66%। বড় অঙ্কের এই খেলাপির চাপে নতুন করে ঋণ প্রদানও কমিয়ে দিয়েছে ব্যাংকাররা। খেলাপি নিয়ন্ত্রণ শুধু যে ব্যাংকের পক্ষে সম্ভব নয়, তা টের পেয়েছে সরকারও। 1991 সালের ব্যাংকিং আইনের সংশোধন করে তাই নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। গেল সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে মামলা করা যাবে ফৌজদারি আইনে। ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 সেখানে 447 এবং 448 কে ফলো করা, যেখানে উইলফুল ডিফল্টের ডেফিনেশন দেওয়া ছিল। এবং আরেকটা যেটা ছিল যে ক্রিমিনাল পানিশমেন্ট নেওয়া যে কোনো উইলফুল ডিফল্টের এগেইনস্টে, বাংলাদেশেও এই আইনেও
সেটা রেখেছে। শুধু তাই নয়, খেলাপিরা চাইলেও যেতে পারবে না দেশের বাইরে। গাড়ি বাড়ি নিবন্ধন ও ট্রেড লাইসেন্স করার উপরও থাকবে নিষেধাজ্ঞা। অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে, থাকতে পারবে না রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক কোনো পদেও। যারা রেগুলার পেমেন্ট করছে তারা তো পানিশ হয়ে যাচ্ছেন, কারণ দিনের শেষে দেখা যাচ্ছে যে উইন্ডফল ডিফল্টার্স তারা বিভিন্নভাবে রিশিডিউল করে তাদের ইন্টারেস্ট কমিয়ে নিচ্ছে। আমি যতটুকু জানি যে হ্যাঁ, সেটিকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আমরা চাইবো যে এই সংজ্ঞা অনুযায়ী যাতে ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করেন এবং ব্যবস্থা নেওয়া হয়। সরকারের কঠোর এই অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন সাবেক ব্যাংকাররা। তবে আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে খেলাপিরা বের হতে না পারে সেই দিকে নজর দেওয়ার কথাও বলছেন তারা। কাউকে ছাড় দেওয়া উচিত না এবং ব্যাংক টাকা পায়, ব্যাংকের সাথে সিকিউরিটি দেওয়া আছে জমি জমা, কিন্তু রিট পিটিশন করে সেগুলো সব ব্লক করে দেয় এবং রিট পিটিশনটা রিনিউ হতে থাকে 3 বার 4 বার 5 বার। দুর্বল ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ে সবল হতে না পারলে শেষ পরিণতি হবে অবসায়ন বা বন্ধ হয়ে যাওয়া। এমন বিধানও রাখা হচ্ছে নতুন আইনে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক। দিন ধরে পাল্টা হামলা শেষে গাজার বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলি হামলায় সাজানো সংসারগুলো এখন শুধু ইট পাথরের স্তূপ। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ত্রাণ আসতে শুরু করলেও সময় লাগতে পারে আরও কিছু সময়। মাসুদ রানার রিপোর্টে বিস্তারিত। সাজানো সংসারের এমন ছিন্ন ভিন্ন রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই ফিলিস্তিনবাসীর। গাজার বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে খুঁজে ফিরছেন নিজেদের প্রয়োজনীয় সামগ্রী। কেউ বা বিধ্বস্ত ঘরকেই সাজিয়ে তুলছেন মাথা গোজার আশ্রয় হিসেবে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গাজার অবকাঠামো পুনর্নির্মাণে কয়েক বছর সময় লেগে যেতে পারে। যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কয়েক কোটি মার্কিন ডলারের প্রয়োজন। দেখুন, আমরা ঘরে ফিরে এসেছি। কি আছে আমাদের? বসার জায়গা নেই, পানি বিদ্যুৎ নেই। এই ধ্বংসের পাহাড়ে আমরা অসহায়। এই যুদ্ধবাজির অর্থ কি কেউ কি বলতে পারে? গাজায় 11 দিনের সংঘাতে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই গাজার বাসিন্দা। আহতদের সরিয়ে নিতে করিডোরের ব্যবস্থার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলের কেরেম সালেম ক্রসিং খুলে দেওয়ার পর বিভিন্ন ত্রাণ সংস্থার ট্রাক প্রবেশ শুরু করে। জাতিসংঘ অনুমোদিত ত্রাণ সংস্থার ট্রাকগুলো গাজায় অতি প্রয়োজনীয় ঔষধ, খাবার ও তেল নিয়ে যেতে শুরু করেছে। আর দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুরোপুরি দুই রাষ্ট্র পরিকল্পনার বিষয়ে জোর দিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর আর কোনো বিমান হামলা কিংবা মটরগুলির শব্দ শোনা যায়নি। গাজা ছিল অনেকটাই নিস্তব্ধ। হামাস এবং ইসরায়েল উভয় নিজেদের বিজয়ের দাবি করছে। তবে এরই মাঝে ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন সংঘাত শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। মাসুদ রানা, নিউজ 24। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ওয়ার্ল্ডোমিটার কিংবা অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ের জরিপ তালিকায় এসব মৃত্যুর হিসাব সবই আসছে সরকারি তথ্য অনুসারে। কিন্তু মৃতের এই সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখযোগ্য হারে কম দেখানো হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার WHO-র বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়। সংস্থার মতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে মারা যাওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে 2 থেকে 3 গুণ বেশি হতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 6,20,000-এর বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 12,723 জনের। এর মধ্যে শুধু ভারতেই একদিনে মারা গেছে 4,143 জন। আর ব্রাজিলেও কোনো মতেই কমছে না মৃত্যুহার। 24 ঘন্টা দেশটিতে আবারও মারা গেছে 2,143 জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16,64,00,000 মানুষ, আর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,57,000। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার 45 লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। হাতে নেওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে গ্রাহকের জন্ম তারিখ, ক্রেডিট কার্ডের গোপন নম্বর, যোগাযোগের ঠিকানা, পাসপোর্ট নম্বর, টিকিটের বিস্তারিত তথ্য ছাড়াও ফ্লাইট পরিচালনার গোপন কোড নম্বর সহ ব্যক্তিগত গোপনীয় তথ্য। গেল 3 মাসে এসব তথ্য ফাঁস হলেও শুক্রবার বিষয়টি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে
স্বীকার করা হয়। গেল 13 ফেব্রুয়ারি থেকে আগামী 26 আগস্ট পর্যন্ত যারা টিকিট কেটে রেখেছেন কেবল তাদের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। তবে হ্যাকাররা কিভাবে এসব তথ্য হাতিয়ে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ায় হুমকির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে মিরপুরে শেষবারের মতো অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ দল। কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। মিরপুর হোম অফ ক্রিকেটে 3 ভাগে ভাগ হয়ে ফিল্ডিং সেশনে অংশ নেন মেহেদী মোসাদ্দেকরা। পাশাপাশি ইনডোরে শেষবারের মতো ব্যাট হাতে সময় নেন তামিম সাকিবরা। সদ্য লঙ্কানদের মাটিতে টেস্ট সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা। তবে ঘরের মাঠে ওয়ানডেতে ফরম্যাটে দলটির বিপক্ষে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী কাল হোম অফ ক্রিকেটে দুপুর 1টায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। দর্শক, এই ছিল দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।